দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনে ব্লাস্টের আজকের আয়োজনে। সবসময়কার মতো ফেরজানা বিথি আছি আপনাদের সাথে এবং আপনারা সবাই জানেন যে সিনে ব্লাস্টে যেটা হয়, হালে জনপ্রিয় কোনো না কোনো তারকাকে নিয়ে আমরা হাজির হয়ে যাই। কিন্তু সিনে ব্লাস্টে আরেকটা ব্লাস্ট থাকে, সেটা হলো যে সিনেমার যারা সামনে কিংবা সিনেমার পেছনে কাজ করেন তাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা জম্পেশ একটা আড্ডা দেওয়ার চেষ্টা করি। আজও ব্যতিক্রম নয়। এটিএনে আমাদের সাথে যুক্ত হয়েছেন হালের জনপ্রিয় একজন নির্মাতা, যার কাজ আপনাদেরকে অনেক কিছু ভাবনায় ফেলে দিচ্ছে, আবার যার কাজ আপনাদেরকে ভালোবাসাচ্ছে এবং যার কাজের জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন নতুন কোন কাজ আসছে সেই কথাগুলো তার কাছ থেকে শুনতে চাই। আমাদের সাথে আছেন নির্মাতা শিহাব শাহীন। ওয়েলকাম টু মাই শো। কেমন আছেন শিহাব শাহীন? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আছি, ভালো আছি। ঈদ তো মানে দাগিময় গেল এবং ইট ওয়াজ আ ব্লকবাস্টার টু বি ভেরি অনেস্ট। আমরা যারা আসলে সিনেমায় দেখতে গিয়েছি এবং সিনেমা দেখেছি, যারা লিখেছেন দাগি নিয়ে, সব কিছু মিলে আপনার কাছ থেকে জানতে চাই নির্মাতা শিহাব শাহীনের ঈদটা কেমন ছিল? দাগিময় ছিল, উপভোগ্য ছিল কিনা? উপভোগ্য তো ছিল। ঈদের দিন সকালটা গেছে খুব টেনশন দিয়ে। ঈদের দিন শো ছিল দুপুরের পরে, সকালে মর্নিং শো ছিল না। ঈদ দেখে আমরা বিকেল থেকে আস্তে আস্তে ফিডব্যাক পাওয়া শুরু করি, মানুষজনের উচ্ছ্বাস, মানুষজনের ফোন মেসেজ আসা শুরু করে এবং আমরা লাইভ বা মানে ইনস্ট্যান্ট রিয়াকশন নিচ্ছিলাম হল ফেরত মানুষদের। প্রত্যেকের মধ্যেই যে উচ্ছ্বাস দেখেছি, মানে তারপর আমরা হলে হলে ভিজিট করেছি, আমি নিশোতমা। মানুষের চোখে মুখে যে আনন্দ উচ্ছ্বাস যেতে দেখেছি, সেটাই আসলে তখন সার্থক করে দিয়েছে। সেদিন থেকেই মনে হচ্ছে ওকে, we can enjoy this. আপনার তো আসলে শুধু দাগি ছিল না, পরীক্ষাটা আরো আরেকটা জায়গায় ছিল, সেটা হলো অনলাইন প্ল্যাটফর্মেও, ওটিটিতেও আপনার রিলিজ হলো অ্যালান শাপনের যে সিরিজ 2 সিজন 2। সেটা নিয়েও আসলে অনেক বলবো যে ভিউজের ব্যাপার চলে আসছে। সবাই বলছে অনেক অনেক সাবস্ক্রিপশন বাড়লো, হ্যাঁ ওটিটিতে ভিউজ বাড়লো। অ্যালান শাপনের ফার্স্ট সিরিজ যেমনটা ছিল, এইবারের সিরিজ আরো দুর্দান্ত হয়েছে, সবার মন ছুঁয়ে গেছে। এই সব কিছু নিয়ে একটু জানতে চাই আসলে ভাবনা জায়গা থেকে ওই গ্যাপটা কি আবার পাবো কিনা, কারণ ছুঁয়ে দিলে মনের পর অনেক বড় একটা গ্যাপের পর দাগি আসলো। আবার একটু হাওয়ায় হাওয়ায় শুনছি 3 তারিখ থেকে নাকি শুটিং শুরু হচ্ছে কোনো কিছুর একটা, মানে কি হচ্ছে কি আপনার লাইফে আসলে? মানে ওটা ফিল্ম না, একটা যেটা শুটিং সামনে হচ্ছে যেটা 3 থেকে 5 বা 5-7 এই সময়টাতে হবে, সেটা অনেক আগের একটা লক হওয়া কাজ। আচ্ছা, এটা 1-1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর ধরে এটাকে আমি পেছাচ্ছি, বারবার করছি করে বিঞ্জের একটা কাজ, তুমি আমি শুধু। জি, ওটা আমরা শুটিং এ যাচ্ছি 5-7 তারিখের দিকে। ওখানে প্রীতম আর জেফার আছে। জি, তো ওইটা শুটিং হচ্ছে। এমনি কাজের কথা যদি অ্যালান শাপনের যেটা সিজন 2 গেল, আমি তো একসাথে দুটো প্রজেক্ট আসবে এরকম কোনো প্ল্যান ছিল না, এটা হয়ে গেছে। তো আমি বেশি ফোকাস দিয়েছি কিন্তু ফিল্মের দিকে, মানে অনেস্টলি স্পিকিং সিরিজের দিকে খুব একটা মনোযোগ মানে প্রমোশনে দিতে পারি। কিন্তু প্রশ্নটা ছিল হলো শিহাব শাহীন, যে আপনার ছুঁয়ে দিলে মনের পর একটা অনেক বড় গ্যাপের পর আমরা আরেকটা ফিল্ম পেয়েছি। এখন এত সুন্দর একটা ব্লকবাস্টার সিনেমা দাগি, ছুঁয়ে দিলে মন তো আমাদের সবার মন ছুঁয়েছে। এরপরে কি এরকম গ্যাপে আপনি আসবেন নাকি প্ল্যান হয়েছে যে একটু মানে আগে আগে আসবেন? কথা হয়েছে। আচ্ছা, অনেকেই অনেক ছবির অনেক সুপারস্টার, মেগা স্টারের প্রপোজালও আসছে, কিন্তু আমি ঝাঁপায় পড়বো না। আমি আগেও বলেছি আমি ঝাঁপিয়ে পড়বো না। আমি যেটি গল্প আসবে আমার ভালো লাগবে, মনে হবে যে আমি 10 বছর নিয়েছি, মানে ইচ্ছে করে 10 বছর নিতে চাইনি। ছুঁয়ে দিলে মনের পরে 5 বছর অ্যাকচুয়ালি ব্যক্তিগত কারণে কাজ করা হয়নি। এরপরে কোভিড আসলো, আবার ওটিটি গুলো চাঙ্গা হলো, এই কাজ করতে করতে সুযোগটা পাওয়া পেতেই একটু দেরি হয়ে গেছে। তো আর আমি খুঁজছিলাম গল্প নিয়ে, নতুন কিছু নিয়ে, নতুন কিছু করার যাচ্ছিলাম। সো আমি নতুন কিছু পেলে, মাথায় আছে গল্প, আইডিয়াতে আছে, ভাবনায় আছে, তো ভালো কিছু হলেই তারপরেই আমি নামবো। এখনই নামতে হবে, কারণ না 5 বছর না, খুব এটা 5 বছর হবে না, as soon as possible হোক, কারণ একটা কাজের ফ্লোতে থাকলে যেটা হয় আগামী বছরই পাওয়া যাবে আশা করি। আচ্ছা, ওকে, একটা দারুণ নিউজ হলো কিন্তু আজকে, হ্যাঁ এটিএন এ। আচ্ছা, আরেকটু জানতে চাই যে আপনি বলছিলেন যে মেগা স্টাররা মানে বলছে কাজ করবার জন্য আপনাকে। ও আচ্ছা, মেগা স্টার তো একজন একটা নির্দিষ্ট আছে না,
আমি এটা বলছি না, চাচ্ছি না, আমি বলছি সবারই অনেক তারকা এবং শিহাব অনেক শাহীন হাউস প্রথমে বলছেন কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হবে না, কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কন্ট্রোভার্সি যাওয়া যাবে না। কিন্তু থাকে না যে নির্মাতারা আসলে মেগা স্টার বলেন কিংবা সুপারস্টার বলেন কিংবা যদি সেলিব্রেটেড আর্টিস্ট তাদের পেছনে আমাকে যিনি প্রপোজ দিয়ে করেছেন তিনিই আমাকে বলেছেন আপনি এত ভালো কোচ, আপনার তো একটা মেসি দরকার, মেসি না হলে কি হবে, আপনার একটা মেসি দরকার, এত ভালো কোচ তো মেসি না হলে হয় না। এবার মেসিকে নিয়ে আমার মনে হয় তো সেই জায়গা থেকে শিহাব শাহীনের দৌড়টা অনেক এগিয়ে আছে, কারণ নির্মাতারা আসলে সবাই আমার ইয়াতে আমি নিশোকে নিয়ে কাজ করেছি, নিশো আমার মেসি, নিশোকে নিয়ে একটা ভালো কাজ করেছি যেটা স্যাটিসফাইং। এখনো যখন আজকেও একটা শো দেখে এসেছি, অর্ধেক দেখে এসেছি, কিন্তু দর্শকরা এখনো সেই উচ্ছ্বাস, সেই একই জায়গায় হাসি, সেই পাঞ্চ লাইনে সেই জায়গায় ঈদের এত সপ্তাহ পরেও মানুষের উচ্ছ্বাসটা যখন দেখি তখন ভালো লাগে যে ওকে ফাইন একটা কিছু ক্রিয়েট করেছি। হ্যাঁ, এবং আপনি নিশো ভাইয়ের কথা যেহেতু বললেন, শিহাব ভাই একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই, নিশান চরিত্রে নিশো ছাড়া আসলে কাউকে আপনি ভাবতে পারেননি, এরকম একটা কথা বলেছিলেন ইন্টারভিউতে, আমরা দেখেছিলাম কয়েকটা ইন্টারভিউতে বলেছেন দাগি রিলিজের আগে, এবং দাগি রিলিজের পর আমরা আসলে অনুধাবন করলাম যে কেন আপনি এই কথাটা বলেছিলেন। নিশো ভাই অনেক জায়গায় বলেছে যে আপনার নিশো ভাইয়ের অনেক ঝগড়া, হ্যাঁ, দাকুমরা সম্পর্ক ছিল শুটিং সেটে। আসলে এটা কি আপনি আগে থেকেই নিশো ভাইয়ের সাথে এরকম ছিল, নাকি শুটিং এ যাওয়ার পরে দুইজনের এরকম হয়েছে? অ্যাকচুয়ালি এটা ঝগড়া না বললে মানে ডিবেট, এটা অ্যাকচুয়ালি কথার মধ্যে এটা আমি এনজয় করি। শুধু একদম বিনা বাক্য ব্যয় যখন একটা মানুষ লাফিয়ে পড়বে আমি তার ইনপুটটা পাবো না। একজন অভিনেতার তো ইনপুট আমার দরকার আছে, সে কেমন করছে, মানে কি ভাবছে এই জায়গাটাতে, তার ভাবনাটা কি, অ্যাক্টরের ভাবনাটা। অ্যাক্টর আমাকে 3-4টা অপশন দেবে, আমি বলবো না এইটা আমি পছন্দ করছি। সো ওই যখনই এই ভাবনার ভেতর যে থাকে সেই 2-3টা অপশন দিতে পারে, একদম একদম। তো সেই আমি এটাকে ওয়েলকাম করি, যেই থিঙ্কিং থট প্রভোকিং যে কোনো কিছুই আমি ওয়েলকাম করি। সো এটা কিন্তু ডিবেট হতো, ডিবেট মিন্স বলে বোঝানো হতো, ঝগড়া বদলেছে। আগে যেটা হতো যে নির্মাতারা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে যেটা বলতেন ওটাই করতে হবে, বাট এখন যেহেতু আপনারা ডিসকাশন করে কাজটা করেন এই কারণেই হয়তো বা কাজের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কোয়ালিটি চেঞ্জ হয়েছে। যেটাই করবেন সেটা মানে একটা স্কুল অফ থট যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রপস মনে করা হলে তখন হয়ে যায় এরকম, মানে খুব বেশি মানে ইয়া হলেও আমি এটাই চাইছি, তারও যখন ওটাই তো হিউম্যান বিইং, যত প্রপস থাকবে হিউম্যান বিইং, তারও চিন্তা আছে, রোলটা কিন্তু সেই প্লে করবে, তাকে তো আমি রোবট ভেতর থেকে তাকে তো রোবট ভাবতে পারি না যে আমার মতো তুমি তাহলে হয়ে যাও, তাহলে তো এআই দিয়ে আজকাল মুভি বানিয়ে ফেলবে। সো এইটা কিন্তু তার নিজস্ব একটা চিন্তা আছে, সে একটা ডিফারেন্ট আইডিয়া দিতে পারে। অনেক সময় এটা হয় যে একটা নতুন কিছু দিল, তখন আরে এটাই তো বেটার, তো অন্যদিকে যায়, নতুন আইডিয়া, নতুন মিনিং বের হয়, নতুন রং বের হয়। তো এইটা কমপ্লেক্স আর্ট এরকমই নিয়ে আসলে ভালো একটা কাজ হয়, সেটা দাগিতে আমরা পেয়েছি। এভাবেই তৈরি হয়। এবং আপনার যদি বলি যে দাগি সিনেমা রিলিজের আগে একটা খুব ঘটনা সেটা দর্শক মনে ছুঁয়েছে, সেটা হলো যে নিশো ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে স্টান্ট, হ্যাঁ, ফিল্মের প্রমোশনাল স্টান্ট, এইটা আসলে কার আইডিয়া ছিল? নিশোর আইডিয়া ছিল। এটা আগেই বলেছি, নিশোর আইডিয়া ছিল, এবং প্রযোজনা প্রতিষ্ঠান সেই নিজেই ভেবেছে যে এই আইডিয়াটা এটা কাজ করবে, অনেক বেশ কিছুদিন আগে থেকেই ভাবছিল এরকম করব। এটা হচ্ছিল যখন প্রমোশনের সময়টা আসলো, তার ফ্যান বেস সবাই চাইছিল মানে নতুন কিছু করি, একটু চমক লাগানো কিছু একটা করি, তো তার আইডিয়াটাই এলো যে, এবং এটা কতখানি ওয়ার্ক করবে একটু ইয়াতে থাকলো, কিন্তু যখনই আসলো সবাই যেভাবে ঝাঁপিয়ে বললো তখন বললো আচ্ছা ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট আইডিয়া। ওকে, শিহাব শাহীনের কাছে একটু জানতে চাই যে আপনার কাজের কোয়ালিটি এবং আপনার কাজের প্যাটার্ন অন্যান্য নির্মাতাদের সাথে আসলে খুব একটা বেশি মেলাতে পারি না আমরা, যখন আমরা সিনেমা কিংবা আপনার কোনো কাজ দেখতে বসি, কিংবা আপনি কোনো একটা কাজের সঙ্গে আছেন, সেই কাজে আপনার আইডিয়াস আছে। সো এই যে দর্শকের হৃদয়ে আপনার জন্য এবং অন্যান্য নির্মাতাদের জন্য যে আলাদা করে দুইটা সাগর তৈরি হয়েছে, এটাতে আসলে মানে থাকে না যে খ্যাতির বিড়ম্বনাও থাকে, লাভও থাকে। আপনি কতটুকু বিড়ম্বনায় পড়েন, কলিগদের সাথে বিড়ম্বনা হয় কিনা এই ব্যাপারগুলো নিয়ে? মানে আমার কাজের প্যাটার্ন তো আমার মতোই হবে, আমি যেভাবে কাজ করি সেই স্টাইলেই কাজ করি। তো আমি আমার সাথে যতজনই কাজ করে এসছে, প্রত্যেকে কিন্তু আস্থা রেখেছে, এই আস্থাটা নিয়ে আসে যে
আমি অভিনয়টা ভালো হবে, এই শিহাবের সাথে গেলে, শিহাবের সাথে কাজ করলে অভিনয়টা ভালো হবে, আমার এইটুক আস্থা তারা রাখে। তো 2 বছর অপেক্ষা করেছে নিঃস্ব, অনেক গল্পই তো পড়েছে, তো আমার দেওয়ার সাথে সাথেই সেইটা হলো আমি এটা করবো, সে একটা আস্থার সাথে সম্পর্ক ছিল প্রত্যেকেই। আমি কেউ বলে যে না আমি এটা করব না, এমন কেউ ছিল না। তো সবাই একটা ইয়ার মধ্যে বিশ্বাস ছিল যে আমার কাজ আমি যেভাবে করি, যেভাবে মানে দর্শককে এঙ্গেজ করাটা, আমি নিজে এঙ্গেজ হতে চাই, মানে দর্শকের জন্য কম্প্রোমাইজ করি না, দর্শককে খাওয়াতে চাই না, কিন্তু আমি এঙ্গেজ হতে চাই, দর্শক যাতে বুঝতে পারে, দর্শক যাতে কাছে পৌঁছাতে পারি। এরকম না যে সে যা চাইছে তাই আমি দেবো, তা না, সে কিন্তু আমি দর্শকের কাছে পৌঁছাতেও চাই, এটা তারা জানে, এটা প্রত্যেক আর্টিস্টরাই জানে। নির্মাতারা চেষ্টা করে শিহাব শাহীন যে একটা জুটি যেটা আসলে দর্শক প্রিয় হয়েছে সেই জুটিকে নিয়েই আসলে কাজ করুক, এরকম কিছু হয়েছে কিনা? কারণ সুরঙ্গের পর আমরা মাসুদ ময়নাকে আবার আপনার দাগিতে পেলাম, সেটাও তামাম মির্জা নিশো, এরকম করে কি তাদেরকে নিয়ে আবার আগাচ্ছেন কিনা, বা আপনার ভাবনায় আসলে জুটি ছিল না, বা তারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ছিল কিনা? আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ছিল, আমরা মানে এটা তো রোমান্টিক স্টোরি না, এটা যে আমাকে জুটি ভাবার কোনো কারণ ছিল না, এটা ছিল যে একটা কনভিক্টেড স্টোরি, নিশানের গল্প, নিশানের জীবনের একটা অধ্যায়ের গল্প, যেটা সে রিডেমশনের দিকে জার্নি করে, সে জার্নির গল্প। সেখানে জেরিন ছিল তার পাস্ট, জেরিন প্রেজেন্ট ছিল, এটা কিন্তু এই জুটির যে সে প্রেমের জুটির ক্ষেত্রে কি হয় যে আমি প্রেম করেছি, ভালোবাসি, ভালোবাসা জয় করার জন্য যুদ্ধ করছি, সে কিন্তু ভালোবাসা জয় করার জন্য যুদ্ধ এখানে করেনি, তার ভালোবাসা অলরেডি বিচ্ছেদ হয়ে গেছে, বিয়ে হয়েছে, অন্য যে হয়েছে সে কিন্তু তার কাছে ক্ষমার জন্য যেটা করছে। সো এটা জুটি কখনোই আপনি ওইভাবে দেখেননি। আচ্ছা, সুনাইরার কথা একটু বলতে চাই এখানে। সুনাইরা অ্যাক্টেড সো বিউটিফুলি, এবং সেও বলছিল, তার সাথেও এক ইন্টারভিউতে আমার কথা হয়েছে, সে বলছিল যে শিহাব শাহীন ভাই আসলে আমাকে এখানে কাস্টিং এ রেখেছেন কারণ আমি এটার সাথে চাই, আমার পার্সোনালিটিটা এটার সাথে যায়। সো আপনি আসলে, আপনাকে কি কেউ বলেছিল সুনাইরার কথা, নাকি আপনি বের করেছেন? ছিল যে সুনাইরার লুক এবং ওর অ্যাক্টিং ক্যাপাবিলিটি, লুকটা খুব বেশি যাচ্ছিল। It was a blessing for us যে সে রাজি হয়েছে, আপনারা সব স্টার কাস্ট পেয়েছেন, সব স্টার কাস্ট পেয়েছে, এবং এটাতেও মানুষ একটা পজিশন হয়েছে যে মানুষ ভেবেছিল এক নায়ক দুই নায়িকা, এরকমও ভেবেছিল। তো সব দিক থেকে সুনাইরা ইজ ওয়াজ এ ভেরি গুড প্লাস ফর আস। আচ্ছা, একটু জানতে চাই নতুন যে কাজটা নিয়ে আপনি ভাবছেন যে আগামী বছর আমরা পাবো, হ্যাঁ, সেটা কি ধরনের গল্প হতে পারে? একটু হিন্টস কি দেওয়া যায় কিনা? দাগি থেকে অন্যরকম নিশ্চয়ই হবে, নতুন গল্প। হ্যাঁ, ট্র্যাজেডি হবে না, প্রেম ভালোবাসা কি পাবো নাকি আমরা? ছুঁয়ে দিলে মনের পর তার পেলাম না ভালোবাসা। প্রেমের গল্প তো করছি, সিনেমার মাঝখানে করেছি, আমি ওটিটিতে করেছি, এরপরে আরেকটা প্রেমের গল্প করব, এই যে প্রীতম জেফারদাস, যেটা এটাও লাভ স্টোরি, এটাও রোমান্টিক ড্রামা, তো করছি। সিনেমায় যে গল্প আছে সেখানে প্রেমের চাইতে ড্রামা আছে, যে দুটো গল্প নিয়ে আগাচ্ছি, যেটা হয়। আচ্ছা, নায়ক নায়িকা কি ইয়ে হয়েছে কিনা, কাস্টিং কমপ্লিট করেছেন কিনা, বা ভেবেছেন কিনা? কিছু বলবে না, আমার মাথার ভিতরেই ঘুরছে। আচ্ছা, মাথা থেকে বের হয়নি এখনো। আচ্ছা, একটু জানতে চাই অ্যালেন স্বপন নিয়ে, যেহেতু ওটিটির কথা আসলো শিহাব ভাই, অ্যালেন স্বপনের মতো একটা সিরিজ, ফার্স্টে তো আপনারা ভাবেননি সিরিজ করবেন, যতটুকু আমি জানি, ফার্স্টে ভেবেছিলেন একটা গল্পের কন্টেন্ট আপনারা দিবেন, তারপর যখন দর্শক জনপ্রিয়তা পেল আপনারা সিরিজ 2-তে গেলেন, ইফ আই এম রং কারেক্ট মি। হ্যাঁ, সো এই ধরনের গল্প বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের দর্শককে খাওয়ানো ইজ চ্যালেঞ্জিং। সো এই ভাবনাটা কোত্থেকে এসেছিল? সিন্ডিকেট সিরিজ থেকে এসে, সিন্ডিকেট সিরিজে ছোট্ট একটা রোল করেছিল, হ্যাঁ, নাসিরউদ্দিন, ওটা এত পপুলার হয়, এত ভাইরাল হয়, তার ছোট ছোট ক্লিপিং গুলো ওখান থেকে, তখন থেকে সবার মনে আচ্ছা এটা একটা স্পিন অফ করা যায়। কিন্তু নাসির মানে লিড দ্য ফায়ার, সে একটা তার যে চার্ম, তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি, সেই ক্যারেক্টারটা এমন ভাবে অ্যাবজর্ব করেছে, এমন ভাবে এর ভেতরে ঢুকে গেছে। মানুষ, আমরা সিজন 2 করার সময় অ্যাকচুয়ালি দেখেছি যে সে যাই করে তাই পছন্দ হয়, তাতেই হয়ে যায়, সে দাঁড়ালেই, সে করলেই কিছু একটা করে, স্বপন এটাই করছে, স্বপন এটাই করছে। সো এটাই যে মানুষ সেই একটা ক্যারেক্টারকে মানে সিরিজের যা হয় আর কি, একটা চরিত্রকে এত বেশি মানুষের কাছাকাছি পৌঁছেছে। আমি এই যে তুই 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 গানটা আমি দেখলাম যে টিকটকে অলমোস্ট 50,000
শেয়ার হয়েছে। এই যে আমাদের সিজন 2 এর গানটা, জেফারার ওই গানটা। আমাদের সিনে ব্লাস্টে একটা সেগমেন্ট আছে, সেটা হলো কথা বলতে বলতে যখন আমরা বোর হয়ে যাই আর কি, তখন ওইটা করি। একটা খেলা, আপনি যেহেতু বলছিলেন যে আপনি অন্যদের সিনেমা দেখেন এবং সিনেমা যেহেতু বানান আপনাকে দেখতে হয় কাজের ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে আমি স্ক্রিনে আপনাকে কিছু মিউটেড গান দেখাবো সিনেমার, এবং আপনাকে দেখে বলতে হবে যে এটা কোন সিনেমার কোন গানটা। আমি আপনাকে সিনেমার নাম, পরিচালকের নাম, অভিনয় অভিনেত্রীর নাম বলবো, কিন্তু আপনাকে বলতে হবে গানটা কোনটা। আপনি যদি একটু গেস শোনাতে পারেন তাহলে আমাদের জন্য লাভ হবে, একটু আমাদের কন্টেন্টের জন্য লাভ হবে। ওকে, আপনার জন্য প্রথম গান অন স্ক্রিন, সিনেমা প্রিয়তমা, হিমেল আশরাফ, অভিনেতা শাকিব খান আর ইধিকা পল। দেখেছি আমি। হ্যাঁ, গানটা কি? কোনাল এবং বালাম গেয়েছেন গানটা, মনে আসছে না। প্রিয়তমা সিনেমার গান আর কি। গান আমি দেখেছি কিন্তু গানটা মনে আসছে না। সে ভাই, আমি আপনাকে ক্লু দিচ্ছি তো, প্রিয়তমা সিনেমার গান। প্রিয়তমা সিনেমার গান, গানের কথাগুলো মনে আসছে না। দেখেছি আমি গানটা প্রিয়তমা শিহাব ভাই। আমরা শিহাব ভাইয়ের জন্য, হ্যাঁ, জন্য এইটা তো আপনার পারতেই হবে, কারণ সিনেমা দেবী, আপনার খুব পছন্দের পরিচালক অনম বিশ্বাস, জয়া হাসান ও অনিমেষ আইচকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। গানের নামটা, এর নামটা ভুলে গেছে, দুমুঠো বিকেল। ইয়েস ইয়েস, দুমুঠো বিকেল ইট ইজ। আমরা একটু শুনি, আমরা একটু শুনি। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। এখন 3 নম্বর ক্লু অন স্ক্রিন ফর ইউ, সিনেমা পরাণ, পরিচালক রায়হান রাফি, অভিনেতা অভিনেত্রী বিদ্যা সিনহা। তুফানের গানটা দিলে তো পারতাম। এটা জানি। হ্যাঁ, বলেন। চলো নিরালায়, চলো নিরালায়, হ্যাঁ, চলো নিরালায়, চলো নিরালায়। শুনি একটু আমরা। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। 4 নম্বর ক্লু দেখাচ্ছি আপনাকে অন স্ক্রিন, সিনেমা প্রহেলিকা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা অভিনেত্রী মাহফুজ আহমেদ ও শবনম বুবলি। কোনাল আপু গেয়েছেন, সাথে ইমরান। এটা মেঘের নৌকা গানের নাম এবং ভীষণ রোমান্টিক একটা গান। দেখে আসি আমরা গানটা। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে, মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। আপনি 2টা পেরেছেন 4টার মধ্যে। লাস্ট আপনার জন্য ক্লু, সিনেমা সুড়ঙ্গ, আপনার নায়ক নায়িকারা আছেন এখানে, তরমিজা আফরান নিশো, পরিচালক রায়হান রাফি। গানটি কি দেখে বলেন। গা ছুঁয়ে বলো। হ্যাঁ, আমি একটু দেখি গাছে। 5টা ক্লু শেষ, আপনি 3টা পেয়েছেন। ইভেবলি ওয়ার্ল্ডটা ক্রিয়েট করাটা, দ্যাট ইজ ভেরি বেসিক রোল অফ, মানে গল্পটাকে এঙ্গেজিং করে করে রাখা, এবং বাকি সবগুলো তো আস্তে আস্তে এটা পাঠাতে যায়, কাস্টিং থেকে শুরু করে স্ক্রিন প্লেটা একটা বড় প্রথম, চিত্রনাট্যটাকে মানে অ্যাবজর্ব করা, চিত্রনাট্যটাকে ঠিকঠাক মতো নিজের মতো করে ভাবা পরিচালকের। ভালো একটা কাজ বের করার জন্য যেমন আপনাদের প্রি মিট পোস্ট প্রোডাকশন হয়, সেক্ষেত্রে টিম মেম্বারদের সাথে আসলে মিটিং আপনি করেন কিনা? অবশ্যই, আমি তো রিহার্সাল করে বললাম না, আমরা তো প্রি প্রোডাকশন অ্যাটলিস্ট 1.5-2 মাস মিনিমাম করতেই হয়। প্রি প্রোডাকশন যত ভালো হবে,
প্রোডাকশনটা তত ভালো হয়, শুটিংটা তত ভালো হয়। আচ্ছা, এইটা খুবই এসেনশিয়াল প্রিপেয়ারটার কথা। পোস্টে তো থাকবেই। শুটিং এ কোনো ক্রাইসিস তৈরি হলে আপনি কিভাবে সেগুলোকে কাটিয়ে ওঠেন? ক্রাইসিসটা ধরন কি সেটার উপর দেখা লাগে যে আমাদের লোকেশন লক হয়নি, লোকেশনটা ছিল হ্যাঁ, লোকেশন লক হয়েছে কিন্তু আনলক এই হয়ে যে গেল। ওয়েদার তো এটার একটা সমস্যা যে বৃষ্টি হলে, যে বৃষ্টিতে জামা একবার ভিজে গেলে হ্যাঁ, ওটা মানে আবার তো রিটেক রিটেক করতে গেলে শুকাতে হয়। হ্যাঁ, কেননা সিনের শুরুতে তো শুকনা ছিল, আস্তে 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 হ্যাঁ, আস্তে আস্তে ভিজছে, জামায় জামায় দাগ পড়ছে, হ্যাঁ। পানি পড়ছে, সেই কন্টিনিউটিটা ম্যাচ করা, হ্যাঁ, হ্যাঁ। সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ওকে, অ্যাক্টরদের বেস্ট কাজ বের করার জন্য আপনি কোন টেকনিকটাকে কাজে লাগান? আমি যে চরিত্রটা চাইছি সেটা আগে বোঝানো, তারপর তাকে স্বাধীনতা দেয়া, আচ্ছা, যে সে যা করছে সেটাকে করা। সেটা আমি রিহার্সাল স্টেজে হোক, যে কোনো স্টেজে হোক, আমরা বারবার বলি যে না এটা যাবে না, এটা হচ্ছে না, এটা চরিত্রটা এরকম। তারপরে যখন একটা পর্যায়ে চরিত্র দাঁড়িয়ে যায়, যখন একটা কয়েকটা সিন করার পর চরিত্র নিজেই আত্মস্থ করে ফেলে, নিজেই ঢুকে যায় চরিত্রের ভিতরে, কাজটা স্টার যখন ঢুকে যায় বা আর্টিস্টটা যখন ঢুকে যায়, তখন তাকে আর গাইড করার খুব একটা প্রয়োজন পড়ে না অনেক সময়। কিন্তু যদি অনেকক্ষণ অনেকগুলো সিন করার পর যাকে গাইড করার দরকার পড়ে, তখন বুঝতে হবে যে ইটস এ ফেইলড কেস। ওকে, সে নিজেই আসলে অ্যাডপ্ট করতে পারেনি, সে বরঞ্চ বিরক্তি উৎপাদন করে অনেক সময় দেখা যায়। আপনার মতে ইন্ডাস্ট্রির সবথেকে স্টাইলিশ নায়ক এবং নায়িকা কে? অনেকেই আছে, আমাদের ছেলেগুলো সবগুলাই স্টাইল করে। আমি দেখেছি আমাদের অপূর্ব করে, তারপর প্রীতম করে, নায়িকারা অনেকগুলাই আছে, নায়িকারা অনেকেই। সাবিলা করে, আমি ফারিনকেও দেখেছি, জয়া খুবই আপ টু ডেট থাকে সব সময়। ওকে, ওকে, সবাই আপনাকে ফলো করে, আপনি কাকে ফলো করেন? মানে একদম এখন এই মুহূর্তে ইন্সপায়ার মানে কারো কাজ দেখে এভাবে হয় না। মানে আমার আইডল অলওয়েজ আছে ক্রিস্টোফ কিসলভস্কি আছে, তার যে 3 কালার ছবি, ওটা দেখি। আমার কুরুসাওয়া আছে, তার যে ডিটেইল লেভেলে গল্প বলে, সেটা আমাকে করে। গোদার্থের জামকার, অনেকগুলা অনেক ডিরেক্টরই আমাকে ইন্সপায়ার করে বিট বাই বিট। একটু জানতে চাই, উদ্যমী চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, যারা কাজ করতে চান, অনেক উৎসাহ চান, উদ্দীপনা চান, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার জায়গায় আসতে হলে তো মানে এটা স্ট্রাগলটা করতে হবে, লেগে থাকতে হবে। এর বাইরে আসলে টেকনিকের বাইরে মানে প্রচুর দেখতে হবে, পড়তে হবে, ওই গল্প বলার চোখটা তৈরি করতে হবে। সিনেমা অন স্ক্রিন বা যেভাবে গল্পটা তৈরি করার এই চোখটা, মানসিকতা তৈরি করতে হবে। এটা কিন্তু শর্ট টেকনিক শিখে হবে না, বা বাইরের অন্যান্য অনেক কিছু দেখে, অনেক কিছু পড়ে, সমাজ রাজনীতি থেকে শুরু করে শিল্প সাহিত্য, সাহিত্য লিটারেচার, অনেক কিছু পড়াশোনা, অনেক জ্ঞানী হতে হবে, সবকিছু জেনে ওইটাই দরকার আসলে। বেসিক্যালি টেকনিক কিন্তু খুব কম। ফিল্ম মেকিং শর্ট যদি ধরা হয় 100 দেশের বাইরে শেষ, এর বাইরে নাই। অনেকেই অনেক কঠিন ভাবে বলে, জানতে হবে, পড়তে হবে, আরেকটু বিট অফ লাকও লাগবে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ শিহাব শাহীন ফর গিভিং মি টাইম। আপনার স্কেডিউল অনেক বেশি টাফ পাওয়া, এবং আপনি দৌড়ের উপর ছিলেন, তারপরও এর মধ্যে যে আমাকে টাইম দিয়েছেন, আমাদের সাথে বসেছেন, কথা বলেছেন, আমাদের ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো সিনেব্লাস্টের আয়োজনে এসে? না, থ্যাংক ইউ সিনেব্লাস্টে। আমি এটিএন বাংলার দর্শকদেরকে জানাই যে মানে আমি আসলেই ভালো লাগছে তোমার সাথে কথা বলে, এবং অনেকদিন পরেই আসলাম এটিএন বাংলাতে সিনেব্লাস্টে। সিনেব্লাস্টের দর্শকদের আমার শুভেচ্ছা। দর্শক, আজকের মতো সাইন আউট করছি সিনেব্লাস্টের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাব একই সময় এটিএন বাংলার পর্দায়। হালের জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্ট, সে হতে পারে সিনেমায় কাজ করা, সিনেমার ভেতরে বাইরে যেই হোক না কেন, তার সাথে জম্পেশ আড্ডা দিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এটিএন বাংলার সাথে। শুভরাত্রি।